শুধু একটি কৌটোর সাহায্যে আপনারা কখনো পেঁয়াজ কেটে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি বন্ধুরা আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, গরম পড়তে না পড়তেই মশার উৎপাত খুবই বেড়ে যায়, আর মশা তাড়ানোর জন্য আমরা কম বেশি এই ধরনের কিন্তু ধূপকাঠি ব্যবহার করেই থাকি। কিন্তু অনেক সময় কি সমস্যা হয়, এর যে গন্ধটা আমাদের ভালো লাগে না। তাই আপনারা একটি পাত্রের মধ্যে নিয়ে নিন সামান্য পরিমাণ ভিনিগার নিলে দুটো সুবিধা হবে। সামান্য পরিমাণ নেবেন। এবার আমাদের যে মশা মারার ধূপকাঠিগুলো আছে ধরানোর 1 মিনিট আগে আপনারা এই ভিনিগারটা ধূপকাঠির গায়ে লাগিয়ে নিন। এইভাবে দেখুন আলতো করে আঙুলের সাহায্যে। এতে আপনাদের ধূপকাঠিটা অনেকটা সময় ধরে জ্বলতে থাকবে। যে ধূপকাঠি আপনাদের হয়তো 2-3 মিনিটে শেষ হয়ে যেত, সেই ধূপকাঠি দেখবেন 7-8 মিনিট মতো জ্বলতে থাকবে। আর যাদের এই ধূপকাঠির স্ট্রং গন্ধটা পছন্দ না, এইভাবে ভিনিগার লাগিয়ে নিলে দেখবেন ধূপকাঠির গন্ধটাও পাল্টে যাবে। এমনকি ভিনিগারের গন্ধও কিন্তু মশা দূর করতে সাহায্য করে। ছোট্ট টিপস, ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনারাও। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের বোতল কম বেশি প্রত্যেকেরই থাকে। তাই এখানে দেখুন আমি একটি বোতল নিয়ে নিয়েছি। কি করব, ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটাকে আমি হালকা করে গরম করে নেব। তারপর গরম ছুরি দিয়ে এইভাবে বোতলের ওপরের অংশটা আমাদের কেটে নিতে হবে। আপনারা আপনাদের মাপ মতো করে এইভাবে কেটে নেবেন। এই অর্ধেক অংশটা কি কাজে লাগাবো, যার ফলে আমাদের রান্নাঘরের অনেক বড় সমস্যা সমাধান হতে চলেছে। চলুন তাহলে দেখে নিই। কিছুটা এবড়ো খেবড়ো অমিশ্রণ রয়েছে, তাই আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচির সাহায্যে আমি এইভাবে সমান করে দেখুন কেটে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে আমাদের সমান করে কেটে নিতে হবে। এটাকে আমরা কি কাজে লাগাবো চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় কি হয়, রান্নাঘরের যে সিঙ্ক থাকে না, দেখা যায় কোনো কারণে হয়তো নোংরা আটকে যায়, পাইপের মধ্যে জল জমে যায়, জল পাস হতে চায় না, আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। দেখুন জলটা আটকে গেছে। তাই যে কাজটি করবেন, যে বোতলের অংশটা কেটে নিলাম সেই অংশটা দিয়ে এইভাবে ওপর নিচ করতে থাকবেন। এতে কি হবে, ভ্যাকুয়াম ক্লিনারের কাজ করবে, হাওয়া পাইপ দিয়ে খুব সহজেই পাস হবে, এমনকি জল সহজেই নিচে নেমে যাবে। আর আপনাদের যে জল আটকানোর সমস্যা, আপনারা যদি মাঝে মাঝে এই কাজটি করেন সেরকম কোনো সমস্যা হবে না। পাইপের নোংরা থাকলেও আটকে সেই নোংরাটা হাওয়ার কারণে বের হয়ে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। ডালের বড়ি তরকারিতে খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, ডালের বড়ি শীতকালে তৈরি হয় আর অন্যান্য সময় কৌটোয় ভরে রেখে দিলে পোকা ধরে যায়, এমনকি ডালের বড়ি খেতে ভালো লাগে না। তাই কিভাবে সারা বছর রেখে দিতে পারবো? এখানে আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে ডালের বড়িগুলোকে এইভাবে আমাদের হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করব ডালের বড়িটাকে। তাহলে কি হবে, এই যে হালকা করে, তেল টেল কিচ্ছু দেবেন না, হালকা করে, এতে আপনাদের ডালের বড়িটা 1 বছর ঘরে রেখে দিতে পারেন। ডালের বড়ি দেখবেন পোকা ধরবে না, ফাঙ্গাস ধরবে না, এমনকি কোনো রকম বাজে গন্ধ তেতো ভাবও আসবে না। এইভাবে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করার পর পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবেন। তারপর কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে এটাকে আপনারা ভরে রেখে দেবেন। ভালো লাগলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আপনারা কখনো একটি ঢাকনার সাহায্যে এইভাবে পেঁয়াজ কেটে দেখেছেন? শুনতে অবাক লাগলেও ঢাকনার সাহায্যে আমরা পেঁয়াজ কেটে নিতে পারি। দামি দামি রেস্টুরেন্টে যে খাবারগুলো খাই সেটাই আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। এখানে পেঁয়াজের মাথার অংশটাকে আমাদের এইভাবে দেখুন গোল করে কেটে নিতে হবে। আর যে নিচের শেকড়ের অংশটা রয়েছে সেটাকে কিন্তু অনেকটা কাটবেন না, যাতে পেঁয়াজের থোকটা একসঙ্গে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সবার প্রথমে আমি এইভাবে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজের খোসাটাকে আমি ভালো করে এইভাবে ছাড়িয়ে নিলাম, আর নিচের যে শেকড়ের অংশটা আছে সেই অংশটাকে হালকা করে আমাদের ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। একেবারে হালকা করেই আমি কেটে নিচ্ছি। এবার কি করব, যে ঢাকনা নিয়েছি ঢাকনার উপরে বসিয়ে নিলাম। পেঁয়াজটা যত বড় সেই হিসাবে বড় ছোট করে ঢাকনা নেবেন। এখানে দেখুন ঢাকনাটা যতটা রয়েছে ততটাই কিন্তু পেঁয়াজটা আমরা কাটতে পারবো। এই দেখুন ছুরি কিন্তু তার নিচে আর নামবে না। এইভাবেই আমি পেঁয়াজটাকে চারপাশ থেকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নেব।
আর এইভাবেই আমরা অসাধারণ একটি রেসিপিও তৈরি করে আমি আপনাদের দেখাবো। যদি বাচ্চাদেরকে দেন, বাচ্চারাও কিন্তু খুব সহজেই আনন্দ সহকারে খাবে। আর ঘরেই আপনারা এটা খুব অল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে ঢাকনার ওপরে পেঁয়াজটাকে রেখে দেখুন একেবারে কিন্তু ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটে নিলাম। আর নিচের অংশটা জোড়া রয়েছে আমাদের পেঁয়াজের, ওপরের অংশটা কিন্তু কাটা হয়ে গেছে। একটি পাত্রে আমি বরফ নিয়ে নিয়েছি, বরফ আমি মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এই বরফ জলে পেঁয়াজটাকে আমরা কিছু সময় রেখে দেব। কিছু সময় বরফ জলে রাখলে কি হবে, পেঁয়াজটার এই যে অংশটা কেটেছি সেই অংশটা ছড়িয়ে যাবে। এই দেখুন, নাহলে কিন্তু নর্মালভাবে ছড়াবে না, টানতে গেলে ভেঙে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে এটা একেবারে ছড়িয়ে গেছে। এবার আমাদের একটি জিনিস তৈরি করতে হবে। এখানে আমি 5-6 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়োও নিতে পারেন। এর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ জিরা গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো আমি এখানে দেব। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে শুকনোই রাখতে হবে, এটাকে কিন্তু জল দিয়ে কোনোভাবেই ভেজাবেন না। পরিমাণ লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছে, ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার আমি কি করব, লঙ্কার গুঁড়োটা দিয়েও মিশিয়ে নিলাম। যে পেঁয়াজটাকে বরফের জলে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে তুলে নেব। আর এই যে মিশ্রণটা তৈরি করেছি পেঁয়াজের ভেতরে এইভাবে ভালো করে হাতের সাহায্যে দিয়ে দেব। এইভাবে যেহেতু পেঁয়াজের গায়ে হালকা একটু জল লেগে রয়েছে, তাই খুব সহজেই এই মিশ্রণটা কিন্তু আটকে যাবে। এইভাবে ভালো করে একটু হাতের সাহায্যে ফাঁকা ফাঁকা করে আমাদের দিয়ে দিতে হবে। দেখুন, আর যে এক্সট্রা আছে এইভাবে একটু ঝাড়িয়ে দেবেন, খুব সহজেই সেটা পড়ে যাবে। আপনারা অনেকগুলো তৈরি করতে চাইলে এইভাবেই তৈরি করে রেডি করে নেবেন একটি পাত্রের মধ্যে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আমি আপনাদের দেখাচ্ছি। একেবারে রেডি হয়ে গেছে। সবার প্রথমে গ্যাসটাকে আমাদের অন করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে বা ঝাঁঝরির সাহায্যে একটু তেলটা ওপরের দিকে দিয়ে দেবেন, তাহলে ভেতরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। এটাকে এইভাবে উল্টে দেব যাতে দুই সাইডে আমাদের খুব ভালো করে ভাজা হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব সুন্দর লাল কালার হয়ে ভাজা হয়ে যাবে। এটাকে আমি তুলে নিচ্ছি। সসের সাহায্যে খাবেন, আপনারা খুব দারুণ লাগবে মুচমুচে স্বাদের পেঁয়াজের এই রেসিপিটি। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা রান্না করি, দেখা যায় অনেকটা পরিমাণ তেল থেকে যায়, আর এই তেলটা আমরা অন্য কোনো রান্না করলে দেখা যায় সেই রান্নাটাও কালো হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। আর এই পোড়া তেলে রান্নাটাও কিন্তু করা উচিত নয়, কারণ তেলের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা রয়েছে। তাই একটি চা ছাঁকনি আমরা নিয়ে নিয়েছি। চা ছাঁকনি শুধু ব্যবহার করলে কিন্তু বন্ধুরা হবে না, কারণ চা ছাঁকনি দিয়ে একেবারে যে ছোট ছোট নোংরাগুলো সেটা তেলের মধ্যে থেকেই যায়। তাই আমি এখানে শুকনো একটি কাপড় নিয়েছি। শুকনো কাপড়ের ওপর তেলটাকে এইভাবে ঢেলে নিচ্ছি। এতে আমাদের তেলটা দুবার কিন্তু বন্ধুরা ফিল্টার হবে। এই দেখুন, এইভাবে করলে দুবার ফিল্টার হচ্ছে, আর একটু কিন্তু তেলের মধ্যে আমাদের নোংরা পড়বে না। ছোট্ট টিপস, অ্যাপ্লাই করতে ভুলবেন না, আপনাদের তেল একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমি পরিষ্কার করে নিই কোনো রকম ভাজা টাজার তেল থাকলে। তাই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন, আশা করছি আপনাদেরও কাজে লাগবে। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট নোংরা যেগুলো কাপড়ের মধ্যে এইভাবে কিন্তু আটকে গেছে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। বোতাম আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, বোতাম এখানে সেখানে রাখি, আমাদের বোতাম খুঁজে পাই না, এমনকি বোতাম আমাদের হারিয়ে যায়। তাই বোতামগুলো যাতে না হারায়, আমাদের নির্দিষ্ট জায়গায় থাকে, তাই একটি কাজ আপনারা করতে পারেন। এরকম সেফটি পিন নিয়ে নেবেন। অবশ্যই বোতাম কতগুলো সেই হিসাবে সেফটি পিন নেবেন। আমি এখানে নিয়ে নিলাম বড় একটি সেফটি পিন, আর বড় সেফটি পিনের মধ্যে আমি এইভাবে বোতামগুলোকে গেঁথে নেব। এইভাবে বোতামগুলোকে যদি আমরা গেঁথে নিতে পারি একটি নির্দিষ্ট জায়গায়, আমাদের কিন্তু অনেকগুলো বোতাম থাকবে, বোতাম হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর যখন আমাদের প্রয়োজন তখন আমরা বোতামগুলো পেয়ে যাব। আপনারা যেখানে হুক, সুতো, সুচ রাখেন সেইখানে সেফটি পিনটাকে আটকে রেখে দিন।
চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। আমরা জামা কাপড় আয়রন তো করতেই হয়, অনেক সময় শার্টের ভাঁজ করতে অনেকটা সময় লেগে যায়। তাই সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই শার্ট আপনারা ভাঁজ করে নিতে পারবেন। এইভাবে শার্টের ওপরের দিকটা সবার প্রথমে দেখুন আমি আয়রন করে নিচ্ছি। ভালো করে আয়রন করে নেব, হাতার দিক দিয়ে, সামনের যদি পকেট থাকে পকেটের দিক দিয়ে আয়রন করে নেওয়ার পর আমাদের কি করতে হবে, শার্টটাকে উল্টে নিতে হবে। উল্টে মানে পিঠের দিকটা ওপরের দিকে নিয়ে নিতে হবে। এই দেখুন পিঠের দিকটা ওপরের দিকে নিয়ে সবার প্রথমে পিঠের দিকটাতেও আমি এখানে আয়রন করে নিচ্ছি। তাহলে খুব সহজেই জামাটা আমাদের আয়রনও হয়ে যাবে, একসঙ্গে ভাঁজও কিন্তু হয়ে যাবে। এইভাবে আমি পিঠের দিকটাতেও আয়রন করে নিলাম। তারপর আমাদের বাড়িতে ছোট বাচ্চাদের বই কিংবা কপিস কিংবা ডায়েরি থাকেই। এখানে আমি একটি খাতা নিয়ে নিয়েছি। খাতাটাকে কি করব, পিঠের এই দিকটা রাখবো, সাইডের অংশটা এইভাবে দেখুন ভাঁজ করব। এইভাবে ভাঁজ করতে হবে আর একদিক দিয়ে আয়রন করতে হবে। এতে কি হবে, শার্ট আমাদের একসঙ্গে আয়রন করাও হয়ে যাচ্ছে, ভাঁজও হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট লন্ড্রিতে যেভাবে ভাঁজ করে ঠিক সেইভাবেই আমরা বাড়িতেই কিন্তু ভাঁজটা করে নিতে পারবো। আর সময়ও আমাদের লাগবে না যে এক্সট্রা সময় করে আবার আমাদের ভাঁজ করতে হবে, সেরকম কোনো ঝামেলারও ব্যাপার থাকবে না। এবার দেখুন খুব সুন্দর করে আয়রন করে নিয়েছি। খাতাটাকে আমি এখন কি করব, বের করে নেব। এই দেখুন এইভাবে সামনের দিকটা আয়রন করে খাতাটাকে বের করে নিলেই ব্যাস হয়ে যাবে একদম পারফেক্ট লন্ড্রির মতো ভাঁজ করা জামা আয়রন করতে করতে। ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় নতুন জামা কাপড় শার্ট কিনলে এই যে বোতামের ঘরে ঢোকাতে খুবই অসুবিধা হয়, এমনকি নখ দিয়ে টানাটানি করতে লাগে, নখ অনেক সময় ব্যথাও হয়ে যায়। তাই এরকম সমস্যা যাতে না হয়, নতুন বেলায় দেখবেন এই সমস্যাটা বেশি হয়। বোতামের ওপরে আপনারা এইভাবে সাবান নিয়ে নিন, কিছুটা পরিমাণ সাবান ঘষে নেবেন, দেখবেন খুব সহজেই আপনাদের বোতামটা স্লিপ কাটবে। এর ফলে বোতামের ঘরে কিন্তু বোতামটা ঢুকিয়ে নিতে পারবেন। এইভাবে দেখুন কতটা কাজ আমাদের ইজি হয়ে যাচ্ছে। অনেক সময় বাচ্চাদের স্কুলে নতুন শার্ট কেনা হয়, বোতাম লাগাতে গেলে অনেকটা সময় লেগে যায়। তারা এই ছোট্ট কাজটি করবেন, দেখবেন আপনাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। পরবর্তী টিপস আশা করছি আপনাদের কাজে লাগবে, যেটা রান্নাঘরের জন্য ভীষণ উপকারী। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, রান্নার কাজে ব্যবহার করি। আজকে রান্নার কাজে নয়, অন্য একটি রান্নাঘরের কাজে এই পেঁয়াজটাকে ব্যবহার করব। এর জন্য পেঁয়াজটাকে এইভাবে দেখুন আমি ছাড়িয়ে নিলাম। তারপর একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনের মধ্যে আমি এইভাবে পেঁয়াজটাকে ভরে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিয়ে ভরে নিলে আপনাদের যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা কিন্তু পচবে না, এমনকি অনেক দিন পর্যন্ত পেঁয়াজটা আপনাদের ভালো থাকবে। আমাদের অনেকেরই রান্নাঘরে প্রচুর পরিমাণে আরশোলা টিকটিকির উৎপাত লক্ষ্য করা যায়। রান্না করে যেখানে হ্যাং করার জায়গা আছে সেই জায়গাটাতেই আপনারা এইভাবে পেঁয়াজটা যদি রাখেন, পেঁয়াজের যে স্ট্রং গন্ধ আছে তার কারণে দেখবেন রান্নাঘরের আশেপাশে আরশোলা টিকটিকির উৎপাত একেবারেই কমে যাবে। ছোট ছোট টিপসগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না।